তারা মূলত পত্রিকাগুলো বের করে। এক্ষেত্রে সরকারের মধ্যে যদি কোনো স্ট্রং পার্টি থাকে, তাহলে এক পক্ষের মদদে অন্য পক্ষকে আক্রমণ করার জন্য তারা মাঝে মধ্যে সরকারের মন্ত্রীর বা প্রশাসনের অনেক দুর্নীতির খবরাখবর ছাপে। কিন্তু ইন জেনারেল সরকারকে আঘাত করার মতো অবস্থা সেই ২০০১ সন থেকে কখনই আমাদের সংবাদপত্রগুলো সাহস করেনি। ২০০১ সনে বিএনপির জমানা থেকে, তারপর 1/11, তারপর আওয়ামী লীগের জমানা। এখানে আমরা কিছু মানুষ প্রথার বিরুদ্ধে কথাবার্তা বলেছি, কিন্তু এই কথাবার্তা বলতে গিয়ে আমাদেরকে সারাক্ষণ দোয়া দরুদ তসবিহ তাহলিল পড়ে যথাসম্ভব সতর্ক হয়ে তারপর কথাবার্তা বলতে হয়েছে। এর বাইরে যারা কার্টুন এঁকেছে, যারা দু কলম লিখেছেন, অসতর্ক হয়ে কোনো একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এরকম বহু মানুষ জেল খেটেছেন, অনেকে গুমের শিকার হয়েছেন এবং অনেকের জীবন আরও মারাত্মক পরিণতি ডেকে নিয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই ২০০১ থেকে এই পর্যন্ত, এই সুদীর্ঘ সময়ে। কাজেই এখন পরিস্থিতি এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, চারিদিকে শুধু গুজব থই থই করে। এবং এটা ফেসবুকের যুগ, টুইটারের যুগ, ইউটিউবের যুগ। এবং দেশের এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, তাদের যে প্রথাগত পাঠক, সেই প্রথাগত পাঠক কিংবা দর্শক, সেই দর্শক এখন কোনো অবস্থাতেই সেই প্রথার উপর নির্ভর করে না। যেমন টেলিভিশনগুলোর স্ক্রিন। একটা সময় যখন টক শো করতাম, এমন অনেক টেলিভিশন ছিল, যখন একটা টেলিভিশন টক শোতে সেটি মানুষ দেখতেও কম করে ১০ লাখ থেকে ২০ লাখ লোক অন লাইভে একসঙ্গে দেখত। এখন সেই অনুষ্ঠানগুলো ৩০০-৪০০ লোক দেখে। আবার বলছি, ২০১০-১১ সনে টেলিভিশনের স্ক্রিনে টকশোগুলো হতো এবং জনপ্রিয় টকশোগুলো কখনো কখনো ১০ লাখ লোক একসঙ্গে সারা দেশে দেখতেন। এখন সেটা ২০০, ৩০০ বা ৫০০ চলে আসছে। এবং তারা এই টকশোগুলো এখন তাদের সারভাইভের জন্য তারা ছোট ছোট করে হেডলাইন দিয়ে, অন্যান্য ইউটিউবাররা যে কাজগুলো করে তাদের মতো করে একটা চমক সৃষ্টি করা, থাম্বনেইল করে, হেডলাইন করে করে ইউটিউবে তারা দেয়, ফেসবুকে দেয় এবং সেখান থেকে যে আয় রোজগার হয় সেটি দিয়ে টেলিভিশনগুলোকে চলতে হচ্ছে। বাংলাদেশে একটা সিঙ্গেল পত্রিকা নেই যে পত্রিকাগুলো তাদের মূল ধারার যে প্রিন্টিং ভার্সন সেটা দিয়ে তারা সার্ভাইভ করতে পারে। তারা প্রায় সবাই বিভিন্ন সূত্র থেকে টাকা পাচ্ছে। কেউ হয়তো তাদের যে প্যারেন্ট কোম্পানি, সেখান থেকে তারা সাবসিডি গ্রহণ করছে। কেউ হয়তো বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নিচ্ছে। অনেকে ধান্দাবাজি করছে, কাউকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, এইভাবে তারা চলাচল করছে। কোনো সাংবাদিক হলেই হলো জাস্ট একটা আইডেন্টি কার্ড আছে, ঘোরাফেরা করছে, একটা ক্যামেরা আছে, তারপর বিভিন্ন মানুষকে জিম্মি করে তার টাকা পয়সা উপার্জন করছে। আর অন্যদিকে বড় বড় কয়েকটা পত্রিকা, তারা তাদের যে ডিজিটাল ভার্সন, জাস্ট লাইক টেলিভিশনের মতো করে তারা তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে মূলত ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য। সেখানে তারা ফটো কার্ড দেয়, সেখানে তারা ভিডিও দেয়, নানা রকম সাক্ষাৎকার ছাপা হয় এবং সেগুলোর মধ্যে আর আমরা যারা ইউটিউবিং করি এদের মধ্যে ১৯-২০ পার্থক্য আছে। বরং ক্ষেত্র বিশেষে আমরা যারা ইউটিউবিং করি আমাদের অনেকের যে কন্টেন্ট আমরা যেগুলো তৈরি করি, কন্টেন্টের মান অনেক পত্রপত্রিকা বা টেলিভিশনের চাইতে অনেক অনেক অংশে বেশি। ফলে আমাদের মধ্যে কারো কারো ভিউ, কারো কারো গ্রহণযোগ্যতা, সরকারি অফিসগুলোতে এদের যে দাপট, এটি যে কোনো পত্রপত্রিকার চাইতে অনেক অনেক বেশি। তো এই যে সামাজিক মাধ্যম কেন্দ্রিক বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণমাধ্যম, প্রচার প্রপাগান্ডা চলছে, এদের মধ্যে আসলে বোঝা যাচ্ছে না, যখন কোনো একটা ঘটনা হয় বা ঘটে সঙ্গে সঙ্গে আমরা হৈ হৈ রই রই করে উঠি সামাজিক মাধ্যমে। অন্তত ১ সপ্তাহ পরে আমরা বুঝতে পারি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা এআই নির্মিত আর কোনটা এআই নির্মিত নয়, কোনটা গুজব আর কোনটা বাস্তব। তারই প্রেক্ষিতে কি হলো, যখনই সামাজিক মাধ্যমে, সেটা কোনো পত্রিকার সূত্রে আসুক
টেলিভিশনের সূত্রে আসুক, কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকারের সূত্রে আসুক বা অন্য যেকোনো সাধারণ মানুষের সূত্রে সেটা আসুক না কেন, মুহূর্তের মধ্যে অ্যাট্রাকটিভ কোনো কিছু হলে সেটা ভাইরাল হয়ে যায়। এরপর শুরু হয় হৈ হৈ, রৈ রৈ কাণ্ড, খোঁজাখুঁজি। খোঁজাখুঁজি করার পরে যখন সত্য প্রকাশ হয়ে পড়ে, তখন এক ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। আর যখন মিথ্যা প্রমাণিত হয়, তখন অনেকে চুপ হয়ে যায়। কিন্তু মিথ্যার কারণে যার ক্ষতি হওয়ার তার কিন্তু ক্ষতি হয়ে যায়। তো এই যখন অবস্থা চলছে, ঠিক সেই সময়টিতে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, তাদের উপর সবচেয়ে বেশি অবিচার হচ্ছে। সরকারের উপর, বিরোধী দলের উপরে, দেশ থেকে যারা চলে গেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তাদের ব্যাপারে, সাধারণ মানুষ এবং যারা সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রসঙ্গ যারা আলাপ আলোচনা করেন, তাদের দাপটে রাজনীতিবিদদের সকল প্ল্যান প্রোগ্রাম রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরকার যা কিছু বলছে, বিরোধী দল যা কিছু বলছে, সবাই প্রথমে এটিকে নিয়ে ট্রল করছে। যেমন জামাতের আমির ধরুন একটা কথা বললেন, বা জামাতের সেক্রেটারি একটা কথা বললেন। ওটার ইতিবাচক দিক যতটা না আছে, তার চেয়ে নেতিবাচক দিক ১০০০ গুণ ঠাট্টা মশকরা, ট্রল আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবার তারেক রহমান সাহেব বা তার মন্ত্রীরা যে কোনো একটা কর্মকাণ্ড করলেন, সেটার ইতিবাচক দিক আমরা না দেখে নেতিবাচক দিক আমরা দেখতে থাকি। অনেক আগে আমি অপার হয়ে বসে আছি, পারে লয়ে যাওয়া মায়, সেই যে বিখ্যাত গান, লালন গীতি। তো অসহায়ভাবে যখন আমরা একেবারে বসে থাকি কোনো একটা জায়গাতে, চারিদিকে সমস্ত সম্ভাবনা বন্ধ হয়ে যায়। একটা সময় আমরা নিয়তির কাছে সমর্পণ করি, এবং সেই যে নিয়তির কাছে সমর্পণ করা, সেইগুলোই আমাদের কবি সাহিত্যিকরা বিভিন্ন তাদের গানে ছন্দে ফুটিয়ে তুলেছেন। লালন যেভাবে বলেছেন, আমি অপার হয়ে বসে আছি, পারে লয়ে যাওয়া আমায়, খুব বিখ্যাত। আমি আর পারছি না, খেয়া না ঘাট নাই, অসীম নদী, ওপারে কি আছে আমি কিচ্ছু জানি না, আমার জীবন তছনছ হয়ে গেছে, হে বিধাতা তুমি আমাকে নিয়ে যাও। এই যে আকুতি। কিংবা ধরুন সেই বিখ্যাত পল্লী গীতি আব্দুল আলিমের, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তো এই যে আবহমান বাংলার যে গানগুলো, সেই গানগুলো এখন উল্টো হয়ে গেছে। আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমরা এখন ভালো কোনো কিছু স্বপ্ন দেখতে পারছি না। সবসময় একটা মন্দ চিন্তা, আতঙ্ক, পরিবর্তন, অস্থিরতা, এবং যে কোনো মানুষের সফলতা দেখার সঙ্গে সঙ্গে আমাদের চোখ টাটাতে থাকে, শরীরের মধ্যে কিলবিল করতে থাকে, এবং সুখে থাকতে যে ভূতে কিলায়। এখন এই যে ভূতগুলো, আমাদের বাংলাদেশের ইতিহাসে, হাজার বছরের ইতিহাসে এত ভূত আর কখনো ছিল না, যারা এই কোনো সুখী মানুষকে দেখলে তার উপর এসে ধমাধম পিটাতে থাকে, কিল দিতে থাকে। শেখ হাসিনার ১৭ বছরের জীবনে বা ১৫ বছরের যে শাসন, এর মধ্যে শেষ ১০টি বছর, ১৪ থেকে ২৪, মানুষ প্রাণত চেয়েছে আগে সে যাক। এমনকি তারা বলতো যে তুমি আল্লাহ দয়া করো, তাকে না জান্নাত দিয়ে দাও, তবুও আমরা তার সাথে পারছি না, এই মহিলা মারা যাক। আর এই জন্য আমরা আমাদের অসহায়ত্ব ফুটে তোলার জন্য বারবার গল্প ফেলেছি, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, শেখ হাসিনার ওটা হয়েছে, সে আর আসবে না, ইত্যাদি ইত্যাদি। এটা নিজেকে একটা প্রবোধ দেওয়ার মতো অবস্থা, যখন আমরা অসহায় হয়ে পড়ি। শেখ হাসিনা গেল, মহা খুশি। এরপর ইনু সাহেব এলো, তারপর আমাদের মন ভালো না। আমরা জাস্ট ১৫ দিন আমরা ২ সপ্তাহ আমরা ঠিকমতো থাকতে পারলাম না। এরপর আমরা ইনুসের বিরুদ্ধে লাগলাম। ইনুস গেলেন, এরপরে এলেন তারেক রহমান সাহেব। আসার প্রথম দিন থেকে আমরা তাকে নিয়ে ঠাট্টা করছি, মশকরা করছি। সে আই হ্যাভ এ প্ল্যান বলছে। এখন তারা বলছে, মিয়া আপনার কি প্ল্যান আছে? আমি দেখলে আপনি করে বললাম। পাবলিক যারা ইউটিউবে আসে বা ফেসবুকে আসে, পরিচয় গোপন করে বিভিন্ন রকম বট বাহিনী তৈরি করে, যা মুখে আসে তাই ব্যবহার করে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে তুই-তুকারি করে নানা রকম কথাবার্তা তারা বলতে থাকে। প্ল্যান আছে, ঘোড়ার ডিমের প্ল্যান আছে, খাল কাটা, অমুক, 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 ফ্যামিলি কার্ড, অমুক, 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 যা বলছে সরকারের পক্ষ থেকে এনিথিং, সেটা সরকার বলুক, মন্ত্রীরা বলুক, এমপিরা বলুক, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলুক, যাই বলুক না কেন,
একটি পজিটিভ কথা বলার সঙ্গে সঙ্গে 1000 নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করানো হয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে একটা সরকার নির্বাচিত হয়েছে, তার 5 বছর সময় যাবে, সে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে, সামনে ইলেকশন আসবে। ইলেকশন এলে আমরা পছন্দ হলে তাকে ভোট দেবো, নাহলে ভোট দেবো না, এটা স্বাভাবিক। আর এরবারে যেটা হয় যে সরকারের ব্যর্থতা যদি চরম আকার ধারণ করে, মারাত্মক আকার ধারণ করে, সরকার যদি ক্রিমিনাল অফেন্স করে, আমরা জনগণ রাস্তায় নামবো এবং সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন করবো, এই তো স্বাভাবিক। কিন্তু এখন আমরা কি করছি? এই সরকার আসলো মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি। আমরা এখন মধ্যবর্তী নির্বাচন চাচ্ছি, আমাদের নিজেদের মুরদ নাই। আমরা এখন বিভিন্ন রকম উছিলা খুঁজছি। ভারত কি বলবে, দীনেশ ত্রিবেদী কিভাবে তাকালেন, সার্জিও গোর কখন এলেন, কার সাথে বৈঠক করলেন, আমেরিকান কোন প্যাসিফিক কমান্ডার বাংলাদেশে গোপনে এলেন, আমেরিকান ম্যারিনের কোন সেনাপতি বাংলাদেশে এলেন, তারপর চীন গেলেন তারেক রহমান সাহেব, সেখান থেকে কী পেলেন, খলিলুর রহমান আসলে বাংলাদেশের জন্য কিছু করছে, সে কি ডক্টর ইউনূসের লোক, আমেরিকার লোক, নাকি তারেক রহমান সাহেবের লোক? আবার তারেক রহমান সাহেবের যে অতীতের যে সমালোচনাগুলো, সেগুলো আবার সামনে এনে এই বিদ্যুতের সঙ্গে, হেরিকেনের সঙ্গে, খাম্বার সঙ্গে, বিদ্যুৎ মন্ত্রী টুকুর সাহেবের সঙ্গে মিলিয়ে নানা রকম প্যারোডি যেভাবে মানে শুরু হয়েছে, এতে করে সরকার রীতিমতো পাগল হয়ে গেছে। সরকারের মাথা ঠিক নেই। সরকার এই আগে যে সকল আইন ছিল, সন্ত্রাস দমন আইন ছিল, তারপর সেই আইনের সঙ্গে সেই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলো ছিল। আবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে এগুলো কিছুটা পরিবর্তন করা হয়েছিল, মডিফাই করা হয়েছিল। এখন সরকার দেখলো যে মানুষের ফাজলামো এমন পর্যায়ে বেড়ে গেছে যে কোনো অবস্থাতেই এদের হাত থেকে নিরাপদ রাখা যাচ্ছে না। আপনি দেখবেন যে সব কিছু সহ্য করা যায়, কিন্তু নুইসেন্স সহ্য করা যায় না। বাংলাদেশের একটা বিখ্যাত কথা আছে যে বাঘের হুঙ্কার সহ্য হয়, কিন্তু বানরের ভেংসি শুরু হয়, সহ্য করা যায় না। এখন তারেক রহমান সাহেব বা তার দল, অনেক বড় দল, তারেক রহমান সাহেবের অনেক তারা মনে করেন যে বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো এরকম রাজপুত্র দ্বিতীয়টি নেই। তার মা প্রধানমন্ত্রী, তার মা ফার্স্ট লেডি, তার বাবা প্রেসিডেন্ট, সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা, তো ইত্যাদি কত, তার শ্বশুর নৌবাহিনী প্রধান, মন্ত্রী, তার স্ত্রী ডাক্তার, পিএইচডি হোল্ডার, মানে এইরকম যাকে বলা হয় একেবারে ব্লু ব্লাড সব দিক থেকে। আপনি যদি ব্রিটেনের কোনো লর্ডকে ধরেন, আর্ল ধরেন, বা রাজ পরিবারের কোনো সদস্য, থিওডর রাজবংশের কোনো সদস্য, ঠিক ওইরকম বাংলাদেশে তারেক রহমান সাহেবকে মনে করা হয় ব্লু ব্লাড। তো সেই ব্লু ব্লাডের একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন। এখন লোকজন তাকে ছোট করার জন্য সে লেখাপড়া কি করেছে, ইন্টারমিডিয়েটে তার রেজাল্ট কি, ম্যাট্রিকে তার রেজাল্ট কি, বিএ পাস সে কেন করলো না, ইত্যাদি ইত্যাদি নানা রকম সমালোচনা। সে এতদিনে আমেরিকাতে বা লন্ডনে থাকলো, সেখানে থেকে কি একটা বারেট ল করতে পারতো না, একটু পড়াশোনা করতে পারতো না, অক্সফোর্ড থেকে কি একটা ডিগ্রি নিতে পারতো না, এই সকল কথাবার্তা বলে প্রতিটা মুহূর্তে পাজেল করে ফেলছে। সে যাদেরকে নিয়োগ দিচ্ছে উপদেষ্টা রূপে, এর চুল নাই কেন, ওর গাল বাঁকা কেন, ও ঘাড় বাঁকা করে কথা বলে কেন, ও কি বাংলাদেশ সম্পর্কে জানে, ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে প্রতিটা মুহূর্তে সরকারের যে মানসিক শক্তি, সেই শক্তিটাকে তছনছ করে দিচ্ছে। এবং সেই তছনছের ফলে কি হলো, সাধারণ মানুষ আমাদের দেশে বিভ্রান্ত হচ্ছে। বিভিন্ন মানুষ সীমান্ত ঘিরে, যে সীমান্তরক্ষী বাহিনীর বাইরে কতগুলো ক্যান্টনমেন্ট আছে, এরপরে সীমান্ত ঘেরা যে 7 সিস্টার 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোর কতগুলো অটো ফাংশন আছে। এরপর ভারতের কেন্দ্রীয় কমান্ড, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড, ভারতের যে যারা বিদেশের মাটিতে ভারতের স্বার্থ সংরক্ষণ করে, গোয়েন্দা সংস্থা লাইক সিআইএ আর লাইক MI6, ব্রিটেনের MI6 এর মতো। তো এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে নিয়ে যে কাজকর্ম করছেন, আমি আগেই বললাম তার 90% রাষ্ট্র ইটসেলফ এখানে অনেক কিছু করছে,
আর অনলি 10% এটি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের উপর নির্ভর করছে। এখন কোনো কারণে যদি বিজেপি ক্ষমতা থেকে চলে যায়, রাহুল গান্ধী আসে, তাহলে এই 10%-এর জায়গায় বড় জোর 11% হবে বা বড় জোর 9% হবে। বাকিটা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোর যে অটো ফাংশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা বাইরে থেকে যতটা বুঝতে পারি সেটা হলো তারা বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ তারা দখল করবে না, বাংলাদেশে তারা ইনসার্জেন্সি চালাবে না, বাংলাদেশকে কখনো তারা সিকিমের মতো এইভাবে দখল করে রাখবে না। কেন রাখবে না? তাদের এই যে 7টি রাজ্য আছে, এখানে তাদের যে একটা পলিটিক্যাল ডেমো আছে, এরপর এর বাইরে তাদের যে একটা ভূতাত্ত্বিক বিধি ব্যবস্থা রয়েছে, তাদের যে একটা ভাষাতাত্ত্বিক ব্যবস্থা রয়েছে এবং কালচারাল হেজিমনি যেটিকে বলা হয়, সেই কালচারাল হেজিমনিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। প্রথমত ধরুন যে আমাদের হাজার বছরের ইতিহাসে বাংলা, বিহার, উড়িষ্যা এই রাজ্যগুলো একত্রে ছিল। বাংলা বলতে পশ্চিম বাংলা এবং বাংলা, এর সঙ্গে আসামের একটা বিরাট অংশ। আর উড়িষ্যা বলতে তো উড়িষ্যা বুঝছেন, আর বিহার। এখন বাংলাদেশকে যদি তারা দখল করে, দখল করার সঙ্গে সঙ্গে ভারতের এই 7 সিস্টার, এই 7 সিস্টারের মূল কেন্দ্র হয়ে পড়বে আইদার ঢাকা অথবা কলকাতা। তখন এই অঞ্চলেই বাংলা, বিহার, উড়িষ্যা এবং এর কেন্দ্রিক যে 7 সিস্টার, যেটি ব্রিটিশ জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মুঘল জমানাতে যেভাবে এই পুরো অঞ্চল হাজার হাজার বছর ধরে অ্যাক্ট করেছে, এবং উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, এবং এই অঞ্চলই উত্তর ভারতের রাজনীতি মানে দিল্লি রাজনীতি ডমিনেট করেছে, আর দিল্লি দক্ষিণ ভারতকে মানে নরেন্দ্র মোদীর যে এলাকা, সেই এলাকার মানুষদেরকে অত্যাচার করেছে। এখন স্বাধীন ভারতে 47-এর পরে এটা রিভার্স হয়েছে। অর্থাৎ দক্ষিণ ভারতের যারা রাজনীতিবিদ, তারাই এখানে, ধরুন জওহরলাল নেহরু দীর্ঘদিন তিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, হি ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান অফ জওহরলাল নেহরু। এরপরে জওহরলাল নেহরুর পরে যারাই ক্ষমতায় এসেছেন, ইন্দিরা গান্ধী দীর্ঘদিন চালিয়েছেন, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই দক্ষিণ ভারত মানে উত্তর ভারতের যে রাজ্যগুলো হাজার বছরের, তাদের সাথে দক্ষিণ ভারতের রাজ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখান থেকে এই নরেন্দ্র মোদী বালথ্যাকারে এদের তৈরি হয়েছে, এবং এখন এদের জয় জয়কার। কিন্তু যদি বাংলাদেশ দখল করে ফেলানো হয়, তাহলে এখানকার যে ভূতাত্ত্বিক অবস্থা, সেখানে 2 বাংলা একত্র হয়ে যাবে, আসাম একত্র হয়ে যাবে, বাংলা ভাষা হিন্দির চাইতে পাওয়ারফুল হয়ে যাবে, এবং বাঙালি যে কালচার, এখানে যেভাবে রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, নজরুল তৈরি হয়েছে, বাংলা গানে হেমন্ত তৈরি হয়েছে, মান্না তৈরি হয়েছে, শচীন দেববর্মন তৈরি হয়েছে, মানে আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন তৈরি হয়েছে, এই রকমভাবে আপনি সেই দক্ষিণ ভারতে কুস্তি পাবেন না। সেখানে তামিল সিনেমা মানে আপনি যদি দেখেন, আর সেই তুলনায় যদি আপনি মানে মুম্বাইয়ের যে সিনেমা স্টাইল, সেখানে যদি আপনি দেখেন, দেখবেন যে আপনি এলাহাবাদ মানে অমিতাভ বচ্চন থেকে অন্যান্য যারা যারা সুপারস্টার হয়েছেন, এরা সবাই উত্তর ভারতের অংশ। এই পুরো জিনিসটার ডেমোটা আবার সে আগের মতো চলে আসবে। ফলে কোনো অবস্থাতে তারা বাংলাদেশকে দখল করার মানে দখল করবে না। বাংলাদেশ যত প্রভোগ করুক না কেন, এতে ভারত ভেঙে যাবে। ভারত আবার সেই সুলতানি জমানাতে যা হয়েছে, বলবনের সময় যা হয়েছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজিতে আমলে যা হয়েছে, কুতুবউদ্দিন আইবিকের সময় যা হয়েছে, ভারতে মুসলমানরা আসার আগে যা হয়েছে, ঠিক সেম ঘটনা হবে। ইতিহাস বারবার ঘটে, এটা ভারত জানে, আমরা বাঙালি জানি না। ফলে আমাদের দেশে যে সমস্ত লোকজন বলেন যে বাংলাদেশকে তারা একটা সিকিম বানিয়ে ফেলবে, কাশ্মীর বানিয়ে ফেলবে, নট লাইক দ্যাট। বাংলাদেশকে তারা যে কাজ করবে সেটা হলো, এটি একটি অস্থির অগ্নিগর্ভ তারা বানানোর চেষ্টা করবে। এটি একটি পলিটিক্যালি ফেইল্ড রাষ্ট্র, ফাইন্যান্সিয়ালি দুর্বল একটি রাষ্ট্র তারা বানাবে, এবং এখানে
মানে এমন কিছু তৈরি করবে, আমরা যেভাবে এখন পাকিস্তানকে ভয় পাই। বাংলাদেশে দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু যারা পাকিস্তানে গেছেন তারা সবাই বলেন যে না, পাকিস্তানের মতো এত ভালো কোনো রাষ্ট্র নেই। কিন্তু আমরা বাংলাদেশে ভয় পাই, ওরে বাবা সেটা একটা জঙ্গি দেশ, গেলে এটা করবে ওটা করবে। আপনি দেখেন আমরা আফগানিস্তানকে ভয় পাই, ওরে বাবা তালিবানের দেশ, গেলে যে কোনো সময় সে চাবুক মারবে, শরিয়াতি বিচার করবে, ফাঁসিতে লটকিয়ে ফেলবে। আমরা মধ্যপ্রাচ্য বলতে আপনি যদি সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান এই সমস্ত দেশের কথা চিন্তা করি, আমাদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে যায়। ঠিক এইরূপ, অর্থাৎ ইউরোপ যেভাবে এই কাজগুলো করেছে, একইভাবে ভারত চাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে এরকম একটা নেগেটিভিটি পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন ভারতের একেবারে দরিদ্র প্রান্তিক মানুষটি, সেও যেন ঘৃণাক্ষরে ঢাকা আসতে না চায়, বাঙালি হতে না চায়, বাংলাদেশে আসতে না চায়। আবার অন্যদিকে এরকম একটা কালচারাল হেজিমনি তারা তৈরি করতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতীয় গান শুনবে, ভারতে যাবে, ভারতে যদি গোবর বড়ি বানিয়ে দেওয়া হয় তারা সেই গোবর খাবে। এরকম একটা তারা কালচার চলছে, এবং এখানকার 18 কোটি মানুষকে জিম্মি করে যতটা সম্ভব ব্যবসা বাণিজ্য করবে। আর এই কাজ করার জন্য তাদের একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার, দল দরকার, এবং সেখানে প্রভাবশালী যাকে বলা হয় যে সকল রাজনৈতিক দল আছে বা ব্যক্তি আছে, তাদেরকে তাদের করায়ত্তে বা আয়ত্তের মধ্যে নিয়ে আসা। যেভাবে দীর্ঘদিন ধরে কানাডা রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে মেক্সিকো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এখন ইদানিং ভেনেজুয়েলা রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে ইয়ামেনের রাজনীতি দীর্ঘদিন সেই সৌদি আরব নিয়ন্ত্রণ করেছিল, এখন পাচ্ছে না, ঠিক এইভাবে বাংলাদেশের সব কিছু ভারত করতে চাচ্ছে, দেশ চল, এর বাইরে অন্য কোনো কিছু হচ্ছে না। তো কাজেই এখানে যে কাজটি, যে আমাদের ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে বা ভারতের সাথে শত্রুতা করতে গেলে ভারত আসলে বাংলাদেশ নিয়ে কী চিন্তা ভাবনা করছে সেই বিষয়গুলো বুঝতে হবে। আজকের দিন পর্যন্ত সেটি হলো ভারতের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আমি বললাম, তারা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল তার জমানাতে, আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল, তারা বিকল্প চেয়েছিল, তারা বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, জামাতের সাথে চেয়েছিল, জাতীয় পার্টি তো তাদের আছেই, এর বাইরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেও সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, কিন্তু এটা হয়নি। তারা দেখলো যে এই সম্পর্কটার ক্ষেত্রে এত ঝুঁকি তৈরি হয়েছে তাদের জন্য যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো, এগুলো তাদের ভূমিতে চলে যাবে। ফলে তারা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আবার এই আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে মনোভাব, এটা সিমেন্টেড হয়ে গেছে। এবং এখনও পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে তারা আসলে কী চিন্তা ভাবনা করছে আমরা এটা বুঝতে পারছি না, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তারা যে র্যাট এবং ক্যাট খেলছে, এতে কোনো সন্দেহ নেই। তারা যখনই বাংলাদেশকে জিম্মি করতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে ভয় দেখাতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে বলতে চাচ্ছে যে ডোন্ট গো টু চায়না, এবং বাংলাদেশকে যখন বলতে চাচ্ছে যে ভারতের বাইরে যাবে না, ঠিক সেই সময়টাতে পোর্ট্রেট হিসেবে শেখ হাসিনাকে এই গত 2 বছর যাবৎ সামনে নিয়ে আসছে। তাকে গুপ্ত রাখা হয়েছে, তার কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না, কোনো সভা সমিতি সেমিনারে, এমনকি তসলিমা নাসরিন সেখানে যেভাবে ঘোরাফেরা করছে, অতটুকু স্বাধীনতাও তার সেখানে নেই। অথচ তাকে দিয়ে ভারত যখনই মনে করছে, আপনি দেখবেন যে যেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা জটিল পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের কাছে এগিয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের সাথে তার একটা দহরম মহরম সম্পর্ক তৈরি হয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমেরিকাকে সে এমনভাবে কাছে টেনে আনার চেষ্টা করে যেখানে ভারতের কোনো দরকার নেই, কিংবা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তুরস্ককে সে কাছে ডেকে নেয়, মধ্যপ্রাচ্য থেকে সে অবাধে সে রেমিটেন্স আনতে চায়, মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আনতে চায়, ঠিক সেই সময়টাতে ভারত একটা না একটা ঘটনা ঘটবে এবং সেখানে আওয়ামী লীগকে বাংলাদেশের মাধ্যমে মিছিল করাবে, যুবলীগকে দিয়ে মিছিল করাবে, বিভিন্ন জায়গাতে বাংলাদেশে একটার পর একটা অনার সৃষ্টি ঘটনা ঘটবে, এবং সরকার তার সমস্ত নর্মাল যে কাজের ধারাবাহিকতা সেগুলো বাদ দিয়ে এই জিনিসগুলো দমন করার জন্য তাদের মাথা খারাপ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে বাংলাদেশে এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, সরকারের মধ্যে যারা লোকজন আছে, সংসদের ভিতরে যে সমস্ত লোকজন আছে, তারা যে ভারত দ্বারা প্রলুব্ধ হচ্ছে না, তারা যে ভারত দ্বারা বিভ্রান্ত হচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। পৃথিবীর গোয়েন্দা যে কর্মকাণ্ডগুলো হয়, নেটওয়ার্কগুলো হয়, এটা এত জঘন্য, এত বিশ্রী। আপনি চিন্তা করুন যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে তার যে
গার্ড, আরজিসি বলা হয় যেটাকে, সেই গার্ডের প্রধানতম কমান্ডার মনে করা হতো, তার মতো দেশপ্রেমিক নাই। সে আয়াতুল্লাহ আলী খামেনিকে জাস্ট শেষবারের মতো তার কপালে একটা চুম্বন দিয়ে ওই রুম থেকে বের হন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে উইদিন 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং ইসরায়েল। এই হলো পৃথিবীর গোয়েন্দা নেটওয়ার্ক। ফলে এই গোয়েন্দা নেটওয়ার্ক যে, ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক যে কোথায় কার কাছে কোন অবস্থাতে চলে গেছে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু শুধু লক্ষ্য করেন ইন জেনারেল যে যখন সরকার যে কোনো একটা কর্মে এগিয়ে যাচ্ছে, যে কর্মটা কি না ভারত থেকে তাকে আলাদা হতে, স্বতন্ত্র হতে, স্বাধীন হতে, মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, অমনি আয়দার আওয়ামী লীগ, আয়দার শেখ হাসিনা, আয়দার যুবলীগ, আয়দার গোপালগঞ্জ, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ঘটনা, অথবা জামাত বিএনপির মারামারি, অথবা ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি, এমন ঘটনাগুলো ঘটছে যে সরকার ওই জিনিস ছেড়ে দে মাকে দেবাচ্ছে ওইগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে তারেক রহমান সাহেব আমেরিকা যাবেন সেপ্টেম্বর মাসে, আপনি গিয়ে দেখবেন যে এই যে যাওয়ার, উনি যখন যাবেন স্বস্তিতে অন্যখানে বসে কোনো কাজ করবেন, এই সুযোগ ভারত দেবে না। একটার পর একটা অনার্স সৃষ্টি তারা করবে। আবার তিনি ফিরে আসবেন, তারপর শেষে যাওয়ার আগে মানে সব জায়গাতেই আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে যেভাবে ভারত এখন কবজার মধ্যে পেয়ে গেছে, এবং এটা দিয়ে তারা যত সহজে বাংলাদেশে তাদের অপছন্দের মানুষদেরকে তারা ভয় দেখাতে পারছে, মোটিভেট করতে পারছে, এবং ভারতের যে স্বার্থ এখানে তারা সমুন্নত রাখতে পারছে। ফলে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত এবং নরেন্দ্র মোদী, তারা দিল্লিতে, কলকাতাতে, এই ত্রিপুরাতে যা কিছু করছে এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে, যে যাই মনে করুক না কেন, এই বিষয়গুলোকে আমি একটাও হালকাভাবে দেখি না। 2 নম্বর হলো এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য করবে, তাদের মধ্যে হিংসা দেশ থাকবে না। তো এই তার যে বিখ্যাত স্বপ্ন, সেই স্বপ্ন বলার পরেই আততায়ীর হাতে তিনি যখন নির্মমভাবে খুন হন, তখন তার সেই স্বপ্নটি, আই হ্যাভ এ ড্রিম, সেই ড্রিমটি অমরত্ব লাভ করে। ঠিক তদ্রূপ মার্টিন লুথার কিংয়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। কারা তাকে এই বক্তব্য শিখিয়ে দিয়েছেন বা তিনি নিজে লিখেছেন বা নিজে বলেছেন আমি এটা বলতে পারবো না। তবে মার্টিন লুথার কিংয়ের যদি পরিণতি আপনি চিন্তা করেন, তাহলে তার যে ড্রিমটি, এই ড্রিমটি আমেরিকান সমাজ গ্রহণ করতে পারেনি, এবং তারা, অর্থাৎ আমেরিকান সমাজ, মার্টিন লুথার কিংকে মেরে ফেলেছে। কাজেই একজন মৃত ব্যক্তি, যিনি কিনা তার স্বপ্নের জন্য মারা গিয়েছেন, তার এক্সপেকটেশনের জন্য মারা গিয়েছেন, তার প্ল্যানের জন্য মারা গিয়েছেন, তার সেই বক্তব্যটি একজন পলিটিক্যাল লিডার বাংলাদেশে এসে বলেছেন। তো কাজেই তার সেই স্বপ্নটিকে যদি অমরত্ব দিতে হয় বা তার প্ল্যানটিকে যদি অমরত্ব দিতে হয়, তাহলে তো মার্টিন লুথার কিংয়ের পরিণতি তাকে ভোগ করতে হবে। এই যে সহজ সরল সমীকরণটি বা ইতিহাসটি তারেক রহমান সাহেবের কাছে কেন বলেনি লোকজন, বা কেন উনি এই ইতিহাসটি জানেননি? তিনি যদি নেলসন ম্যান্ডেলার কোনো শব্দকে ন্যারেট করতেন, তিনি যদি রোনাল্ড রিগানের কোনো শব্দকে ন্যারেট করতেন, ওটা আরও বেশি মানে যাকে বলে বাস্তবতা পেত। তিনি যদি মার্কাস আর্লিয়াস, জুলিয়াস সিজার, ওনাদের কোনো বক্তব্যকে করতেন, যারা মানে তাদের রাজনৈতিক যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করে যেতে পেরেছিলেন। কোনো স্বপ্ন তারা কাউকে দেখাননি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, আর সেই স্বপ্নর কথা বলার কারণে তাদের মরতে হয়নি। তো এইরকম যারা সফল মানুষ, যারা তাদের প্ল্যানকে বাস্তবায়ন করে গেছেন টু দি পয়েন্টে, তো সেরকম স্বপ্ন জাতিকে না দেখিয়ে তিনি যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, এখন এই 6 মাসে আমরা তার সেই প্ল্যানগুলো কি দেখলাম, প্ল্যানগুলোর অবস্থা কি? তিনি সেই তার আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, এরপরে তার সরকার ক্ষমতায় এলো,
তিনি তার প্ল্যান অনুযায়ী আমরা দেখলাম যে বিরাট ঢাউস প্রকৃতির একটি উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন, একটি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। তার আপনজন, বিশ্বাসজন, প্রিয়ভাজন তিনি কাউকে বঞ্চিত করেননি এবং যাকে বলা হয় রাষ্ট্রীয় পদ-পদবি দিয়ে মানুষকে খুশি করার, সুখী করার যদি কোনো প্ল্যান কারো থাকে গত ১০০ বছরে এশিয়ার সাবকন্টিনেন্টে তারেক রহমান সাহেবের মতো এরকম সফল কেউ নন। তিনি তার ঘরের ঝাড়ুধার থেকে শুরু করে মুচি, তার ড্রাইভার, তার পিয়ন, তার আড্ডালি, তার বন্ধু, তার আত্মীয়, তার স্বজন, তার শুভানুদ্দায়ী, তার সঙ্গে যারা কথা বলেছেন, এমন কোনো মানুষ নেই যে গত ৬ মাসে তার আপনজনদেরকে তিনি মানে এই রাষ্ট্রীয় কর্মে একীভূত না করেছেন। সবাইকে করেছেন। অনেকে অখুশি, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে অখুশি, কিন্তু খুশির পরিমাণ বেশি। তার দলের যারা লোকজন আছে সবাইকে তিনি সেই বিভিন্ন কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তারপরে বিদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, প্রেস সেক্রেটারি হিসেবে, প্রেস সচিব হিসেবে, প্রেস মিনিস্টার রূপে, মানে এ যাবৎকালে যে কত হাজার বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন পলিটিক্যাল পোস্টে দেশে, দেশের বাইরে নিয়োগ দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। ইফ ইট ইজ প্ল্যান, এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয় তাহলে আমি বলবো তাকে ১০০-তে ১০০ নম্বর দেওয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেননি, শেখ হাসিনাও করতে পারেনি। তিনি সবাইকে তার সঙ্গে ধরেন যাদের বন্ধুত্ব ছিল, তার সঙ্গে যার বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল, এমনকি দলের বাইরে যে সমস্ত লোকজন ছিল, অন্য দল থেকে এনেছেন, মোরলেস সবার সঙ্গে তিনি কথা রেখেছেন, কমিটমেন্ট রেখেছেন এবং সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য। তো এটা যদি প্ল্যান হয়, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করেছেন। ২ নম্বরে যেটা আছে সেটি হলো এই তার প্ল্যান বাস্তবায়ন পর তিনি যাদেরকে সুযোগ দিয়েছেন তারা কি ঠিকমতো পারফর্ম করছেন? এটা খুব দুঃখজনক। কেউ পারফর্ম করেননি। সবাই একটা বিরাট অংশ তার সঙ্গে মুনাফিকি করেছেন। অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। অনেকে জনরোষের শিকার হয়েছেন। অনেকে কর্মক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এই কথাগুলো চমৎকারভাবে তার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এখানে আসলে অনুকরণ করার মতো যদি কিছু থেকে থাকে বা কেউ থাকে সেটা কেবলমাত্র প্রধানমন্ত্রী। বাকি আমরা যারা আছি আমরা কেউ ব্যতিক্রমধর্মী কিছু দেখাতে পারিনি, বরং আমাদের অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে এবং এই সকল দুর্নীতির মান, এই সকল দুর্নীতির যে প্রকৃতি, এটা এত নিম্নমানের এবং এতটা জঘন্য যেটি বলার মতো নয়। এবং এই ৬ মাসের মধ্যে যে কথাগুলো একেবারে কেউ কখনো কল্পনা করেনি, এটা আউট অফ প্ল্যান, এটা তারেক রহমান সাহেবের এই প্ল্যানের মধ্যে এটা ছিল না। সেটি হলো এই অল্প সময়ের মধ্যেই বিরোধী দল তাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে চাইবে, তার বিরুদ্ধে আরেকটা গণ-অভ্যুত্থান করতে চাইবে, রাজপথে ছাত্র শিবির, ছাত্রদল মারামারি করবে, তারপর দেশের আইনশৃঙ্খলা যে অবস্থা এটা অবনতি ঘটবে, তার এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করা হবে এবং তার বিরুদ্ধে সমালোচনা করার জন্য মামলা হবে, জেলে যেতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এগুলো প্ল্যানের বাইরে ঘটেছে। ফলে কি হলো, তার যে নিজস্ব প্ল্যান আছে সেই প্ল্যান এবং প্ল্যানের বাইরে যা কিছু ঘটছে এই দুয়ে মিলে সরকারের সমস্ত কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি করে ফেলেছে। তিনি নিঃসন্দেহে প্ল্যান করেননি যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে ২০২৬ সালে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসতে চাইবে। তিনি অবশ্যই তার প্ল্যানের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেননি যে এত দ্রুত ৬ মাসের মাথায় গিয়ে
তার মন্ত্রী পরিষদের একটা বিরাট অংশকে তাকে বাদ দিতে হবে। এরা অনেকে ক্যান্সারের মতো হয়ে গেছে। এদেরকে যদি তিনি কন্টিনিউ করেন, তাহলে তার ইমেজ থাকবে না। আবার তিনি যদি তাদেরকে বাদ না দেন, তাহলেও তার সরকারের কাজের গতি আসবে না। এটা তার প্ল্যানের মধ্যে ছিল না। তিনি হয়তো চিন্তা করেছেন যে তিনি কাজের একটা মূল্যায়ন করবেন, অনেককে শাসন করবেন, অনেককে সতর্ক করবেন। কিন্তু মানে অবস্থা হলো কি, দালালি, টাউটারি, বাটপারি এমন পর্যায়ে যে স্বয়ং প্রধানমন্ত্রী মঞ্চে থেকে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে, "আপনার আমার সঙ্গে যে প্রাইভেট কথাটা হয়েছে এটা এখানে বলবেন না। আপনার তেল দেওয়ার দরকার নাই।" তিনি স্লোগান বন্ধ করার জন্য তার দলের লোকজনদেরকে বলছেন, "তোমরা যদি আবার স্লোগান দাও তাহলে তোমরা গুপ্ত।" এই জিনিসগুলো তার প্ল্যানের মধ্যে অবশ্যই ছিল না। এখন এই যে তার সরকারের যে ৬ টি মাস চলে গেল, হানিমুন পিরিয়ড চলে গেল। এই হানিমুন পিরিয়ডে আমরা যে জিনিসটা দেখলাম যে সরকারের মধ্যে খুব পাওয়ারফুল হয়ে পড়েছে। অতিমাত্রা আনটাচেবল। এরকম অন্ততপক্ষে ১ ডজন মন্ত্রী, এমপি, উপদেষ্টা আছেন, যাদের সংখ্যা কম করলে ১২ জন। কেউ তাদেরকে একটা টাস্ক করবে, তাদেরকে নিয়ে একটা কথা বলবে, এটা কেউ কল্পনা করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে তাকে একজন সুপারম্যান বানানো, তাকে একজন অলি আল্লাহ বানানো, গাউস কুতুব বানানো, এমনকি শেখ হাসিনার চাইতে তাকে পাওয়ারফুল বানানোর জন্য তার দলের মধ্যে এক শ্রেণীর লোক রীতিমতো চক্রান্ত শুরু করেছে এবং এতে করে তার যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশ থেকে বের হওয়ার মতো কোনো প্ল্যান এখনো পর্যন্ত তিনি পেশ করেননি। তো আই হ্যাভ এ প্ল্যান একটা সিঙ্গেল, এটা হলো সিঙ্গুলার নাম্বার। এখন সেই সিঙ্গুলার নাম্বারের যে প্ল্যান, সেটা হতে পারে যে তিনি দেশের কল্যাণ করতে চান, দেশের উপকার করতে চান, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সেটার সাবসেকশনে গিয়ে এ, বি, সি, ডি আরও অনেক কিছু হতে পারে। কিন্তু গত ৬ মাসে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, পাকিস্তানের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, চীনের সঙ্গে সমস্যা, এমনকি আমেরিকার সঙ্গে সমস্যা। এই সমস্যাগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এইগুলোকে নিয়ে এখন তার নতুন প্ল্যান করতে হবে। তিনি অনেককে রিক্রুট করেছেন স্নেহের বশে, ভালোবেসে, আবেগের বশে। কিন্তু এই সেই রিক্রুটমেন্টগুলো ভালো হয়নি। এবং সেই লোকগুলো আসলে প্রধানমন্ত্রীর ইমেজ রক্ষা হবে, বিএনপির উপকার হবে, দেশের উপকার হবে, সরকারের উপকার হবে, এইরকম ঠিক জনকল্যাণমূলক কোনো কাজ, এরকম জনকল্যাণমূলক কোনো পরিকল্পনা কিংবা জনতুষ্টিমূলক কোনো পরিকল্পনা কেউ করতে পারেননি। তার রিক্রুটকৃত যে সমস্ত লোকজন যাদেরকে তিনি রিক্রুট করেছেন, প্রায় সবাই ইমেজ হারিয়ে ফেলেছেন। অনেককে দেখলে মানুষ ভুয়া স্লোগান দেয়। অনেককে দেখলে মানুষ রাগ হয়ে যায়।